আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ। তো আমরা কেন জানি এই টপিকটা সবাই কিছুটা ইগনোর করি, যার জন্য পরবর্তীতে ক্যাপাসিটর, ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিটিভ ইফেক্ট, তারপরে হচ্ছে আমাদের জেফেট, মসফেট, তারপরে হচ্ছে ইনসুলেটর, এইগুলো টপিকগুলো বুঝতে আমাদের কিছুটা সমস্যা হয়। তো আশা করি আমাদের এই প্লে লিস্টে সবগুলো ভিডিও যদি ভালো মতো দেখেন, ইনশাআল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো প্রথমে আমরা ইতিহাস সম্বন্ধে জানি। তো সর্বপ্রথম যদি আমরা খেয়াল করি, গ্রিক দার্শনিক থেলিস প্রায় খ্রিস্টপূর্ব ৬০০ বছর পূর্বে উনি হচ্ছে সর্বপ্রথম আরকি যেটা লক্ষ্য করেন সেটা হচ্ছে যে পাইন গাছ আছে, পাইন গাছের যে আঠা যদি আমরা রেখে দেই তো তখন হচ্ছে ওইটা অনেক শক্ত পাথরের মতো হয়ে যায়। তো যখন ওই পাথরটাকে ওই পাথরটাকে যদি আমরা রেশমি কাপড় দিয়ে যখন ঘষার পরে ওই রেশমি কাপড়ের সঙ্গে ছোট, ছোট কাগজের টুকরা আকর্ষণ করে। তো ওই সময় উনি এটাকে কালো জাদু ভাবেন আরকি। কালো জাদু ভাবেন এটাকে। তো এই যে পাথরটা কিছুটা অবাক করার মতো কাণ্ড ছিল, তো যার জন্য এটার নাম দেন সোলেমানি পাথর। তো আমাদের বিদ্যুতের আইডিয়া সর্বপ্রথম এমনটাই ছিল। এরপরে প্রায় ১৬০০ খ্রিস্টাব্দে আরকি প্রায় ২২০০ বছর পরে উইলিয়াম গিলবার্ট উনি লক্ষ্য করেন যে শুধুমাত্র পাইন গাছের আঠা বা রেশমি কাপড় না, ওটা বাদেও যেকোনো ২ টা বস্তুর ঘর্ষণের ফলে এই সমস্যাটা এই আকর্ষণ বলটা উনি দেখতে পান। তো এই ধর্মকে আসলে উনি নাম দেন হচ্ছে ইলেকট্রিফিকেশন এবং উনি একটা যন্ত্র আবিষ্কার করেন ইলেকট্রোস্কোপ। তো যেটার মাধ্যমে চার্জের অস্তিত্ব আছে কি নাই সেটা পরিমাপ করা যেত আরকি। এরপরে ১৭৪৭ সালে ফাইনালি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সাহেব চার্জের এই ২ টা প্রকৃতি উনি পান। যে রেশমের ঘর্ষণে কাঁচে যে উৎপন্ন চার্জ সেটাকে নাম দেন ভিট্রিয়াস বা ধনাত্মক চার্জ। আর ফানেলের ঘর্ষণে ইবোনাইটে যে উৎপন্ন যে চার্জ সেটাকে নাম দেন রেসিনাস বা ঋণাত্মক চার্জ। তাহলে পরে আমাদের কি হলো? ফাইনালি আসলে চার্জ আমরা পেলাম। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন চার্জের ২ টা চার্জের প্রকৃতি পেলেন। একটা নাম দিলেন পজিটিভ, আরেকটা নাম দিলেন নেগেটিভ। তো আমরা একটু যদি খেয়াল করি যে কোন একটা বস্তু আসলে কেমনে গঠন করে। যেমন আমাদের যে দণ্ডটা ছিল, কি বলবো? পাইন গাছের যে আঠাটা ছিল, আঠা হওয়ার পর এটা কি পাথরের মতো হয়ে যায়। তো এটা আসলে কি দ্বারা গঠিত? অনেকগুলো অণুর সমন্বয়ে গঠিত। অনেকগুলো অণুর সমন্বয়ে গঠিত। আবার এই অণুগুলো আবার কিসে গঠিত? এই অণুগুলা আবার অনেকগুলা পরমাণু দিয়ে গঠিত। এই পরমাণু আবার কি দ্বারা গঠিত? এই পরমাণু ভাঙলে আমরা কি পাই? প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। তো এখানে আমরা কি দেখতে পাই যে হচ্ছে প্রোটন হচ্ছে কি পজিটিভ চার্জ, ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, আর নিউট্রন কি আসলে কোনো আধানহীন মানে কোনো চার্জ নাই। তো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কি আবিষ্কার করেন সেটা একটু জেনে নেই। প্রোটন আবিষ্কার করেন সর্বপ্রথম হচ্ছে রাদারফোর্ড ১৯০৯ সালে। নিউটন আবিষ্কার করেন হচ্ছে জেমস চ্যাডউইক ১৯৩২ সালে এবং ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন ১৮৯৭ সালে। তো এটা মূলত আমাদের স্থির তড়িতের ছিল। তো এরপরে আমরা ইলেকট্রিসিটির বাকি ইতিহাসটুকু জেনে নেই। এরপরে প্রায় ১৭৯৮ সালে আলসান্দ্রো ভোল্টা উনি কি করেন? জিংক এবং কপারের কতগুলো ধাতু এবং পাতকে সোডিয়াম হাইড্রোক্সাইডে ভিজিয়ে এই ব্যাটারি আবিষ্কার করেন। মানে উনি ব্যাটারি আবিষ্কার করেন কি দিয়ে? জিংকে জিংক এবং কপারের ধাতুগুলোকে সোডিয়াম হাইড্রোক্সাইডে ভিজিয়ে। তাহলে আমরা কি পেলাম? ১৭৯৮ সালে আমরা ফাইনালি কি পেলাম? ব্যাটারি। তো ভালো একটা সোর্স হলো। কারণ এর আগে তো কোনো বিদ্যুতের কোনো সোর্স পাচ্ছিলাম না। এরপরে ১৮২১ সালে মাইকেল ফ্যারাডে যে চৌম্বকীয় শক্তির উপর কাজ করে একটি জেনারেটর আবিষ্কার করে ফেলেন এবং নাম দেন ডিসি জেনারেটর। তার মানে কি হলো? ব্যাটারির পরে আমরা একটা জেনারেটরও পেয়ে গেলাম। তাই না? এরপরে হচ্ছে আমাদের ১৮৭৯ সালে আরেকজন প্রখ্যাত বিজ্ঞানী সেটা হচ্ছে টমাস আলভা এডিসন। ইনি আবার ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন।
মানে ব্যাটারি হইলো, জেনারেটর হইলো এবং ইলেকট্রিক বাল্বেরও আবিষ্কার হয়ে গেল। এবং টমাস আলভা এডিসন এখন কি করলো, এই জেনারেটর ইউজ করে উনি ওনার বাল্ব দিয়ে উনি একটা বিজনেস শুরু করে দেন। তো ওনার ব্যবসা শুরু করে দেন, কিন্তু এই ডিসি জেনারেটর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে ২ বা ৩ কিলোমিটার পর আর কাজ করতো না আরকি। তো উনি করলো কি ২ কিলোমিটার পর একটা করে, আমরা যে বর্তমানে বলি সাব স্টেশনের মতো একটা উনি কারখানা দেন আরকি, সাব স্টেশনের মতো, যে ২ কিলোমিটার পর উনি একটা করে সাব স্টেশন দিয়ে উনি একটা ভালো মতো একটা বিজনেস চালু করে দেন। তো ওই সময় উনার কোম্পানিতে আরেকজন আ কাজ করতো, তার নাম হচ্ছে নিকোলা টেসলা। তো নিকোলা টেসলা উনি আবার এসি সম্বন্ধে ধারণা দেন। এবং এই ধারণাটা উনি হচ্ছে টমাস আলভা এডিসনের সঙ্গে উনি হচ্ছে আলোচনা করেন। তো ওই সময় টমাস আলভা এডিসন উনি ভয় পেয়ে যান। কারণ উনি একটা কোম্পানি দিয়ে মোটামুটি ভালোই ব্যবসা করতেছে। তো ওই সময় এসি যদি আবার চালু হয় তখন তো উনার ব্যবসায় ক্ষতি হবে। তো উনি আবার নিকোলা টেসলাকে বুদ্ধি দেন, "যেটা ভালো না তুই এটা করিস না। এটা করলে পরে ওটা অনেক বিপজ্জনক।" তো নিকোলা টেসলা আর এগুলা শোনে নাই। এবার উনি উনার ওখান থেকে জব ছেড়ে দেন। তো জব ছেড়ে দিয়ে উনি নতুন নিজের মতো করে গবেষণা করে ১৮৮৭ সালে উনি এসি জেনারেটর এবং এসি মোটর আবিষ্কার করেন। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? এসি সিস্টেম। তাহলে আমাদের ব্যাটারিও হইলো। তাহলে আমাদের ১ম এ আইডিয়া কি আসছিল? একটা কালো জাদুর মতো একটা আইডিয়া করছিল। একটা আইডিয়া ছিল। কালো না আসলে, কালো। তো কালো জাদু নিয়ে একটা আইডিয়া আসে। মা উনারা মোটামুটি এটাকে জাদু টাইপেরই কিছু একটা ভাবে। এরপরে হচ্ছে আমাদের আইডিয়া আসে যে না, এটা কালো জাদু না। এটা অনেকগুলা বস্তুর মধ্যে এই জিনিসগুলা দেখা যায়। এই আকর্ষণ বল। তো আকর্ষণ বিকর্ষণ এই জিনিসগুলো জাস্ট আইডিয়াটা আসে। এর পরবর্তীতে তারপরে আসে কি, এইগুলো আসলে কয় ধরনের আকর্ষণ হয়? আকর্ষণ করে, বিকর্ষণ করে এবং এখানে উনি ২ টা চার্জের আবিষ্কার হয়ে যায়। পজিটিভ এবং নেগেটিভ। চার্জের আবিষ্কার হওয়ার পরবর্তীতে আবিষ্কার হয়ে যায় কি ব্যাটারি। ব্যাটারির পরে আবিষ্কার হলো কি জেনারেটর। জেনারেটরের পরে আবিষ্কার হইলো কি লোড, মানে একটা বাল্ব বা লাইট আবিষ্কার হইলো। লাইটের পরে ফাইনালি আমরা পেলাম কি এসি মোটর এবং এসি জেনারেটর। আসলে এই এসি মোটর বলতে আসলে এটা ছিল তখন হচ্ছে ইন্ডাকশন মোটর। তো এটাই আরকি মূলত আমাদের ইতিহাস ছিল। তো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিওটা দেখবেন। ধন্যবাদ।